হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? চলে আসলাম প্রেমের নীল কাব্য নতুন একটি গল্প নিয়ে। চলেন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। খানমহলে আজ নেমেছে নিস্তব্ধ অপরাহ্ন। সমগ্র ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা। উপস্থিতি গুটি কয়েক জীবের নিঃশ্বাস প্রশ্বাসের মৃদ গুঞ্জন ব্যতীত থমকে আছে সেখানকার বায়ুর সঞ্চালন। সকলের মধ্যে চাপা উত্তেজনা। দোতলার জোর বারান্দা দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে রাফা আর নীরা। রাফা হা হয়ে নিচে তাকিয়ে বড়দের কথোপকথন শোনার চেষ্টা করছে। এদিকে ঠায় দাঁড়িয়ে থাকতে বিরক্ত হয়ে গেল নীরা। রাফাকে জাকিয়ে এসে বলল, কি এত দেখছিস? চল না রুমে যাই, আমার বায়োলজিটা এখনো পড়া বাকি আছে। নীরার কথায় মেজাজ হারালো রাফা। সে কখন থেকে সে চেষ্টা করছে নিচের কথোপকথন শোনার। খরগোশের ন্যায় কান খাড়া করে দিয়েছিল সে। হঠাৎই নীরার এমন ধাক্কায় মনোযোগ বিঘ্ন করতেই সে নীরার মাথায় এক গাঁটটা দিয়ে বলল, কিসের অত পড়াশোনা তোর? পড়িস তো সবে নাইনে, কিছুদিন পর আমার এসএসসি। তাও আমি বোধহয় 3 রাত মিলে 5 ঘন্টার বেশি কখনো পড়ি না। নীরা বলল, এই জন্যই তো ফুফু আমার কাছেও মার কম খাস না। যাই হোক, এখন আমাকে ছাড়, আমার যাওয়া লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বম্মা যদি জানতে পারে আমরা এখানে দাঁড়িয়ে বড়দের কথা শুনছি, তাহলে মায়ের একটাও মাটিতে পড়বে না কিন্তু। রাফা বলল, তুই এত ভীতু কেন রে? আচ্ছা চল, এমনিতেই কিছু শোনা যাচ্ছে না। তারা দুজনেই নিজেদের রুমের দিকে পা বাড়ায়। এদিকে নিচে গ্রামের বাড়ি থেকে আজ প্রায় 5 দিন পর ফিরেছেন ওয়ালিদ খান। তবে মহলে এসে ছেলের কাণ্ড শুনে হচকিত তিনি। তবে এটাও সত্যি যে যতটা ঘটেছে তার থেকে বেশি বেশি ভাইকে বলছেন রোশনারা খান। বর্তমানে ভীত থমথমে মুখে দাঁড়িয়ে আছেন সবাই। সকলের চোখে মুখে সামান্য ভীত দৃশ্যমান হলেও নিশ্চুপ মির্জা সূচনা। মির্জা সাইমা চোখ দিয়ে বড় বোনকে বোঝাচ্ছেন যেন তিনি শান্ত থাকে, কেননা মির্জা সূচনার রাগ সম্বন্ধে খুব ভালো করেই অবগত তিনি। ওয়ালিদ খান গাম্ভীর্যপূর্ণ দৃষ্টিতে চেয়ে আছেন। হঠাৎই রওশনারা খান বললেন, ভাইজান, তোমার কথার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম, এখনো তো কিছু বলো। শুনলেই তো তোমার বউ কি বলেছে আমায়। ওয়ালিদ খান বলল, কি হয়েছে সূচনা তোমাদের? কয়টা দিন আমি বাসায় নেই, এর মধ্যেই এত কিছু? মির্জা সূচনা আর নিজের মেজাজ ধরে রাখতে পারলেন না। সারা জীবনে অতি গাম্ভীর্যময়ী রমণী তিনি। জমিদার বাবার একমাত্র বড় মেয়ে বলে কথা। গাম্ভীর্য আর অভিজাত্য তার রন্ধে রন্ধে প্রবাহমান। বলা চলে তার এই গুণের কারণেই ওয়ালিদ খানের বাবা ওমর খান তাকে বাড়ির বড় বউ করে নিয়ে এসেছিলেন। বরাবরের মতোই রাশবাড়ি গাম্ভীর্য কণ্ঠে তিনি বললেন, কি এমন হয়েছে? আমার ছেলে বিয়ে করেছে, এটাতেই তোমাদের আপত্তি তো? যেহেতু আমার ছেলে একটা মেয়ের দায়িত্ব নিয়েছে, সেই জন্য সেই মেয়েটা আমার দায়িত্ব। তবে এটাতে তোমার যদি কোনো সমস্যা থাকে একবারেই বলে দাও, আমি এক কাপড়ে আমার ছেলে আমার বউকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাব। ওয়ালিদ খান বলল, সেই কথা আমি কখন বললাম? মির্জা সূচনার এক মুহূর্তও বসলেন না। ধৈর্যহারা পথিকের ন্যায় সাবেকে দাঁড়িয়ে তিনি বলেন, সে কথা তোমরা মুখে বলনি, এটা যেমন সত্য তেমনি তোমাদের আচার আচরণ ইঙ্গিত করছে তোমরা মেয়েটাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্যই বলতে চাও। আর আমি বেঁচে থাকতে আমার ছেলে বউর এক বিন্দু পরিমাণ অসম্মান আমি হতে দেব না। আর সেটা যদি তোমার সাম্রাজ্য লঙ্ঘিত হয়, তবে আমার বৌমার মর্যাদা প্রতিষ্ঠার প্রয়োজনে আমি তোমার সাম্রাজ্য ছাড়ব। ওয়ালিদ খান বাবার একটা কথা খুব মানে, সৎ কর্মশীল নারী নিজে যেমন ভাগ্যবতী, তেমনি সে যে পরিবারে থাকে সেই পরিবারের ভাগ্যের চাবিকাঠি। তবে সেই নারী যদি নিজের মতো প্রকাশের সুযোগ না পায়, তাহলে সে ভাগ্যবতী থেকে ধ্বংসবতী হতেও মাত্র কয়েক মুহূর্ত সময় নেয়। নিঃসন্দেহে মির্জা সূচনা ভাগ্যবতী নারী, কেননা সেই এই সংসারে আসার পর থেকে সংসারের উন্নতি কখনো থেমে থাকেনি। পরপর 3বার এমপি হয়েছেন ওয়ালিদ খান, প্রতিষ্ঠা করেছেন ব্যবসা প্রতিষ্ঠান, গড়ে তুলেছেন এই সাম্রাজ্য। যার জন্য এত কিছু, সে যদি বলে ছেড়ে চলে যাওয়ার কথা, তাহলে নিশ্চিত এখানে এমন কিছু আছে যা ওয়ালিদ খান ধরতে পারছেন না। তিনি মির্জা সূচনার দিকে ফিরে বললেন, শান্ত হও সূচনা, আমি বুঝেছি ব্যাপারটা। না তো তুমি কোথাও যাবে, না তো তোমার ছেলে, আর না তো তোমার ছেলের বউ। এটা ভুলো না যে সে যতটা তোমার ছেলে ঠিক ততটাই আমারও ছেলে, অর্থাৎ বৌমাটাও আমার। ভাইয়ের এমন কথায় আরেকবার নিজের থোতা মুখ পোতা হয়ে গেল যেন রোশনারা খানের। তিনি আগ বাড়িয়ে কিছু বলতে যেতেই রুমিনারা পাশ থেকে থমিয়ে ফিসফিসিয়ে বললেন, আপা এখন অন্তত চুপ থাক। ভাইজান যদি রেগে যায়, আর ভাবি তো অলরেডি ফায়ার হয়েই আছে। বোনের কথায় থামলেন রোশনারা, তবে কিছুতেই এই বিয়েটা মানতে পারলেন না তিনি। সন্ধ্যার কিছুটা পরে নীলের রুমের ছাদগোলা ব্যালকনিটাতে বসে গল্প করছিলেন রাফা, নীরা আর তিহর। একদিনের মধ্যেই তাদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছেন তিহর। বেশ অনেক ব্যাপারে গল্প আলাপ পরিচর্যা শেষেই হঠাৎই রাফা তিহর থেকে ফিরে জিজ্ঞেস করল, আচ্ছা বৌমনি, বাড়ির সবার ভাষ্যমতে যা বুঝলাম তাতে তো তোমাদের লাভ ম্যারেজ। আই জাস্ট শক, নীল ভাইয়ের মতো মানুষ কোনোদিন লাভ ম্যারেজ করতে পারবে, এটা তো আমরা কেউ কোনোদিন ভাবতেই পারিনি। অবশ্য সেটা নিহিত ভাই হলে মানা চাইতো। তা বৌমনি, বলো না তোমাদের লাভ স্টোরি।
রাফার কথায় রীতিমতো আকাশ থেকে পড়ল তিহু। তাদের লাভ ম্যারেজ মানে? ওটাকে লাভ ম্যারেজ বলে নিশ্চিত লাভ ম্যারেজের অবমাননা হবে। ওটাকে তো তিহু ওয়ান টাইটেড ফোর্স ম্যারেজ ছাড়া অন্য কোনো ম্যারেজ হিসাবে সংজ্ঞায়িত করতে পারবে না। তবে এখন সে কি বলবে? হঠাৎই প্রসঙ্গ পাল্টে সে বলল, আচ্ছা রাফু, শুনলাম নাকি আমার আরও 2টা ননদিনী আছে, তারা কোথায়? রাফা বলল, ও হ্যাঁ আছে তো, নাহা আপু আর মুন্নি আপু। তিহু জিজ্ঞাসু দৃষ্টি মেলে বলল, তারা কোথায়? নীরা বলল, মুন্নি আপু তো আজকে সারাদিন রুম থেকেই বের হয়নি, আর নাহা আপু সারাদিন তার কাছেই ছিল। তিহু বলল, কেন, সে কি অসুস্থ নাকি? রাফা বলল, আরে না, কিসের আবার অসুস্থতা, এমনি বের হয়নি, আর আমাদের দুজনকেও রুমে ঢুকতে দিচ্ছে না। সকাল থেকেই নাহা আপু আর মুন্নি আপু রুমের দরজা বন্ধ করে বসে আছে। ব্যাপারটা অদ্ভুত ঠেকালো তিহুর কাছে। তার উপস্থিতিকে এতটাই বিভ্রান্তকর যে কেউ রুমের দরজা বন্ধ করে দিয়ে বসে থাকবে। আর তিহু রাফার কাছ থেকে যতদূর জেনেছে, নাহা নীলের নিজের বোন, আর মনি নামক যে মেয়েটা সেটা হলো কাজিন। সে আবার নাকি নীলের একটু বেশি যত্ন করত। তবে কি সে যখন কল্পলোকে ডুব দিত, ব্যস্ত ঠিক তৎক্ষণাৎ দরজার করা নাড়ার শব্দ ধ্যান ভাঙল তার। বাড়ির একজন পুরাতন মেয়ে রহিমা এগিয়ে এসে বললেন, রাফামণি, নীরামণি, তোমরা বৌমণিকে নিয়ে রুমে আসো, ভাবি আর ভাইজান ওর সঙ্গে দেখা করতে এসেছে। ভাবি আর ভাইজান বলায় কিঞ্চিত ব্রু কোচকে তাকালো তিহু। চিনতে পারল না বোধহয়। তবে রহিমা খালের এমন সম্বোধনে রাফা আর নীরার বুঝতে বাকি রইল না সে কার কথা বলছে। তারা জটপট কাউচ থেকে উঠে তিহুর উদ্দেশ্যে বলল, বৌমণি, রুমে চলো, বড় মামু আর মামিমা তোমার সাথে দেখা করবে। রাফার কথায় তিহু বুঝলো যে এখন তার সাথে দেখা করতে আসবে স্বয়ং এমপি ওয়ালিদ খান আর তার শহীদরমণি। আল্লাহ জানে কি ঝড় তুফান অপেক্ষা করছে তার জন্য। ওয়ালিদ খান কি সবটা জেনে গিয়েছে? আর তিহু এতক্ষণে নীলের মায়ের যে পরিচয় পেয়েছে তাদ অনুযায়ী অনেক রাশভরে এক মহিলা তিনি। যদি তারা এখন তিহুকে বিয়ের কারণ জিজ্ঞেস করে, কি বলবে? চিন্তার দোলা চলে বন্দিনী তিহু। এক প্রকার নিজের মনের সাথে সংগ্রাম করতে করতে এগিয়ে চলল রুমের দিকে। তিহু রুমে এসে জটপট নিজের মাথায় সিল্কের ওড়নাটা টেনে দেয়। ওড়না সহ পুরো ড্রেসটা মির্জা সাইমা দিয়েছে তাকে। হালকা নীলচে কালোর 3 পিচের আবরণে বন্দিনী তিহু একবার সম্মুখে পানে তাকায়। নীলের রুমের প্রবেশদ্বারের গলি পথটা অতিক্রম করে কতগুলো পথ চালনার শব্দ একযোগ কর্ণকুহরে এসে পড়েছে। মুহূর্ত কয়েকের মাঝে রুমে প্রবেশ করলো একজোড়া দম্পতি। তাদের পোশাকে আশাকে অভিজাত্যর ছোঁয়া, স্বর্ণচুরি শুকনো আঁচড়ের ভালুচুরি শাড়ি পরিহিত মহিলাটির সৌন্দর্য বর্ণতা দিত, তবে গম্ভীর যে মোড়া। তিহু বেশ খানিকক্ষণ এক দৃষ্টে তাকে নিরীক্ষণ করল। মহিলাটির শাড়ির প্রতিটি ভাঁজে যেন মিশে আছে এক বনেদি গম্ভীর্য, তবে মুখে সাদা জাগ্রত এক স্নেহময়ী মাতৃত্বের ছোঁয়া। পাশের দামি পাঞ্জাবি পরিহিত ব্যক্তিটি খুব সম্ভবত এমপি ওয়ালিদ খান নিজে। তিহু কণ্ঠস্বর খাদে নামিয়ে নরম কণ্ঠে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম। জবাব দেয় উপস্থিত দম্পতি দুজনই। প্রবেশ করে আরো কয়েকজন মহিলা কর্মচারী। তাদের হাতে ডালা জাতীয় কিছু ছিল, যার উপরি ভাগটা দামি কাপড়ের আবরণে ঢাকা। জিনিসপত্রগুলো রেখেই বেরিয়ে যায় তারা। মির্জা সূচনার নির্দেশে রুম ত্যাগ করে রাফা আর নীরা। সকলে বেরিয়ে যেতেই মির্জা সূচনা তিহুর উদ্দেশ্যে রাশভারী কণ্ঠে বলে উঠল, না দাঁড়িয়ে থেকে বিছানার উপর বসো। শুনলাম কালকে রাতে নাকি তোমার অনেক জ্বর এসেছিল। কণ্ঠটা রাশভারী হলেও তাতে আজ তীব্র মাতৃস্বরূপ মমতার লুকিয়ে ছিল। তিহু এক ঝলক তাকালো তার দিকে। মির্জা সূচনা আর মির্জা সাইমা অনেকটা এরকম দেখতে। দুজনেরই মাতৃস্বরূপ নমনীয় একটি দিক আছে, যেটা মির্জা সাইমা আর নরম স্বভাবের হয় সাহসা প্রকাশ পায়। তবে মির্জা সূচনার ব্যাপারটা বুঝে নিতে হয়, এটুকুই যা তফাৎ। নীরা স্বভাবতই ধীর পায়ে হেঁটে নিজের রুমে চলে গিয়েছে। তবে চঞ্চল রাফা বেশ ভালো করে জানে এখন রুমে গেলেই মা তাকে ধরে বেঁধে পড়তে বসাবে। তার উপর জুটেছে আরও দরজাল টিউটর। প্রতিদিন গাদা খানেক পড়া না দিলে হয়তো পেটের ভাত হজমই হয় না। বিরক্তকর একটা। রাফা মনে মনে হাজারটা গালাগাল দিতে দিতে এগিয়ে যাচ্ছিল ছাদের দিকে। সিঁড়িঘরে পৌঁছাতেই হঠাৎই বেশি আসা একটা কণ্ঠে থমকালো তার পথ চালনা। গুনগুন করে কেউ গাইছে, ইরানের বালিকা যেন মন ছাড়িনি, পল্লীর প্রান্তর বন মন হারিনি, ছুটে আসে শশা গৌরীর ভরম, ছুটে আসে শশা গৌরীর ভরম, বালকার ওর নিগার জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যা। রাফার বুঝতে বাকি রইল না কণ্ঠস্বরটা আসলে কার। ছাদে এসেই পরিচিত পুরুষা বয়ে দেখে খানিক শয়তানি হাসলো রাফা। অতঃপর গলা সামান্য খাঁকড়ে দিয়ে বলল, মরুচারণী মনোহারণী, আহা আহা কি সুর, পুরো কিডনি টাচিং। তা ভাই, এমনি রোমান্টিক আপা কিসকা লিয়ে হ বাতায়ে। মৃদু কণ্ঠে গানটা গাইতে গাইতে ফোনে এক কুকুর উপর ছবি বিশ্লেষণে ব্যস্ত নিহিত।
হঠাৎই রফার গলায় দ্রুত ব্যতিব্যস্তের ন্যায় ফোন অফ করতে গিয়ে সেটি নিচে ফেলে দিল। তা দেখে রাফা এগিয়ে এসে বলল, হায় হায় রে, গেল সবটা গেল, তোমার সাথে আইফোনটা গেল। কি এমন দেখতেছিলা হ্যাঁ, যে আমাকে দেখাই লুকাইলা? দেখি। সে দেখতে যেতেই নিহিত তার মাথায় জোরে একটা গাঁটটা মেরে বলল, বেশি পাকনামি করলে এমন মারবো না, পুরো সানডে মানডে ক্লোজ হয়ে যাবে। এক্ষুনি যা, গিয়ে পড়তে বলছি, যা। রাফার মাথায় হাত বোলাতে বলল, মালা কেন? নিহিত বলল, মালামটা কই? এক্ষুনি যা, যদি না যাস তবে এমন মারবো না, পুরো বাপদাদা 14 গোষ্ঠীর নাম ভুলে যাবে। রাফা বলল, আমি বাপদাদার নাম ভুলবো কি জানি না, তবে তোমাকে তোমার বাপদাদার নাম ভুলে দেব। দাঁড়াও, তুমি যে লোকে নিজের প্রেমিকার ছবি দেখতেছিলে, এটা আমি বলতে যাচ্ছি মিমিয়ার কাছে। বলেই সেখান থেকে দৌড়ে প্রস্থান করে রাফা। নিহিত গলা চড়া করে বলল, যা, তুইও যা, আমিও যাচ্ছি ফুফু আম্মুর কাছে তোর আর কুদ্দুস কাকুর বিয়ে ঠিক করতে। রাফা যেতে থমকে বলল, কুদ্দুস কাকু মানে? নিহিত বলল, ওই যে আমাদের মোড়ের পাশে বেগুনিয়ার চপ বিক্রি করে, বেশ ভালোই বানায়, কিন্তু বিয়ের পর তুইও বানাস কুদ্দুস কাকুর বউ? রাফা বলল, আমি যদি কুদ্দুস কাকুর বউ হই তাহলে তুমিও লাইলার মামুন। নিহিত বলল, কি বললি? রাফা এক ছোটে সিঁড়িঘর পেরিয়ে যেতে একাধিকার বলে উঠল, লাইলার মামুন। নিহিত তার পিছু করতে গিয়েও ধরতে না পেরে ক্ষুদ্র শনিকে নিয়ে বলে ওঠে, কুদ্দুস কাকুর বউ খালি হাতের মুঠোয় পায় তোকে। কিছুক্ষণ আগে খানিক আলা পরিচিতা শেষে বেরিয়ে গিয়েছেন ওয়ালিদ খান আর মির্জা সূচনা। তার পরপরই ফিরেছে নীল, তবে সেদিকে খেয়াল নেই তিহু। সে স্তব্ধ হয়ে বিছানার উপর বসে আছে, সবকিছু যেন মাথার এক হাত উপর দিয়ে যাচ্ছে তার। বিছানার উপর রাখা দামি শাড়ির গহনা, গাদা খানিক পোশাক আর টাকার বান্ডেলগুলো ছড়িয়ে রাখা, 1 বা 2 লাখ টাকা নয়, পুরো লাখ টাকার 10টা বান্ডেল তাকে দিয়েছেন ওয়ালিদ খান মুখ দেখার সুবাদে। রইমা খোলা রেডে রাখা খাবারগুলো এখনো অবহেলিত আসামের ন্যায় এক পাশে পড়ে আছে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে চুল মুছতে বের হলো নীল। তিহুকে ওভাবে বসে থাকতে দেখে সে বলল, মুখটা বন্ধ করে বসো না হলে আবার মুখে মাছি ঢুকবে, তখন আমার সাথে অসভ্যের মতো তর্ক করবো কিভাবে? নীলকে তাকে খোঁটা দিল, চোখ উঠে পড়ল। তিহু কিছু বলতে গিয়েও থামলো, তপ্ত শ্বাস ফেলে বলল, আমি এতগুলো টাকা নিয়ে কি করব? নীল নির্লিপ্ত ভঙ্গিমায় ভেজা টাওয়ালটা কাঙ্ক্ষিত স্তরে রেখে বলল, করার কিছু না পেলে বাদাম কিনে খেও, আর রহিমা খালা খাবারটা দিয়ে গিয়েছেন না? তিহু মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ। নীল বলল, তাহলে খেও না, এমনিতেই ইউ আর সো উইক, কাল সারা রাত জ্বরে কতিরেছ। নীলের কথা তিহু শুনতে পেল কি পেল না সেটা শুধু সেই জানে, তবে হঠাৎই একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়তেই বিছানা থেকে এক প্রকার লাফ দিয়ে নামলো তিহু। অতঃপর নীলের দিকে এগিয়ে এসে সে বলল, আপনার ফোনটা একটু দিন তো। তিহুর এমন আচরণে কিঞ্চিত ব্রো কুচকে তাকালো নীল। ফোন দিয়ে কি হবে? তিহু বলল, প্রেমিকার সাথে কথা বলবো। নীল বলল, হোয়াট? তিহু বলল, এই মা, এত হোয়াট করার কি আছে? আপনার কি কোনো প্রেমিকা নেই? আর থাকবেই বা কী করে? আপনি যে খাইসটা, বা দাও, আপনার সাথে এখন আসারে গল্প করার আমার সময় নেই। ফোনটা দিন, আমি আমার বেস্টির সাথে কথা বলবো। আপনার ফোর্স ম্যারেজের চক্করে তো ওর সাথে কথাটাও বলতে পারিনি, না জানি বেচারি কত টেনশনে আছে। নীল আর কথা বাড়ালো না, সাইডে পড়ে থাকা ফোনটা দেখে বলল, ওই যে। তুই বলল, আপনি কি বেকুব নাকি? ফোনটা ওখানে আছে সেটা তো আমিও জানি, কিন্তু আমি কি আপনার ফোনের পাসওয়ার্ড জানি? সেই জন্য তো আপনার কাছে চাইলাম, নাহলে কে চাইতো আপনার কাছে? নীল বলল, ননসেন্স কোথাকার, এখনো যদি এমন স্টপির কথা বন্ধ না করে মুখে লাগাম না টানো, তাহলে তখন কিন্তু একটাও মাটিতে পড়বে না। কেউ কিছু বলতে গিয়েও থমকালো। নীলের ভাসমান শিরার হাড়টা দেখে হৃৎপিণ্ড দগ করে উঠল তার। যদি সত্যি নীল এখন থাপ্পড় মারে, তাহলে তো তার গাল আর গালে জায়গা থাকবে না, পুরো ভেজকে চামচিকের আকার ধারণ করবে। সে ফোনটা এনে নীলের হাতে দিল। নীল ফোন খুলে তার কাছে দিতে সে দ্রুত কল লাগালো মাহার নাম্বারে। 2-3 বার রিং হওয়ার পর ধরল না কেউ, বরংবার ফোন দেওয়ার কারণে ওই পাশ থেকে বেশে আসলো একটা রাগী রমণীর কণ্ঠ। হোয়াট দ্য হেল, ফোন ধরছিলাম না তার মানে নিশ্চিত আপনাকে চিনি না? রং নাম্বারে ফোন দিয়ে কি ইটিস পিটিস করার ইচ্ছা আছে? সে আর কিছু বলার আগেই তিহু ভিতর কণ্ঠে বলল, মাহু আমি। পরিচিত কণ্ঠস্বর থামলো মাহা। পরক্ষণে দ্বিগুণ অগ্নিঝরা কণ্ঠে সে বলে উঠল, কোন চুলায় গেছিলি মরতে? মরা সম্পূর্ণ হয়েছে? কোন মামুদের সাথে ভাগছিস? মামদের বেটা কি তোর পাশে আছে? দে তো ওখানে তার কাছে। আর তোর সাথে তো বোঝাপড়া আমার পরে হচ্ছে, ফোন অফ করে কোন চুলায় যাস? হ্যাঁ? মাহার এমন কথায় তিহু একবার নীলের দিকে তাকালো। লোকটা এখনো ল্যাপটপে মুখ গুঁজে কিজারি করছে, তার মানে শুনতে পায়নি। আল্লাহ বাঁচাইছে। তিহু দ্রুত ফোন নিয়ে ব্যালকনিতে চলে গেল। অতঃপর মাহার উদ্দেশ্যে বলল, বেবি একটু চুপ কর, শান্ত হ, আমার কথাটা পুরো শোন।
মা বলল, কি বা শুনবো তোর কথা, কোন গর্তে লুকিয়েছিস বল। আমি আর রিশাদ আসছি, আর আন্টিকেও ফোন দিচ্ছি। আন্টি একটু আঙ্কেলকে বলুক তার গুণধর মেয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। তিহু বলল, আব্বু আম্মু কি তোর কাছে কল দিয়েছিল? মা বলল, কল দেয়নি মানে, একটু আগেই তাদের সাথে আমার কথা হয়েছে। তোর জন্য আর কত মিথ্যে কথা বলবো আমি, হ্যাঁ? আর রিশাদ যদি জানতে পারে না তুই পুরো একদিন পর কল দিয়ে এখন বলছিস আব্বু আম্মু ফোন দিয়েছিল কিনা, ও যে তোর কি অবস্থা করবে গড নোস। বেচারা কোথায় কোথায় খুঁজেছি তোকে তুই জানিস? তিহু যেন হাঁপ ছেড়ে বাঁচলো। তার মানে বাবা মা এখনো জানে না তার ব্যাপারে। সে মার উদ্দেশ্যে বলল, দোস্ত আমার পুরো কথাটা শোন, আমি নীল খানের বাসায়। তার কথায় বিস্ময়ের চরম সীমায় পৌঁছে মাহা বলল, নীল খানের বাসায় মানে? তিহু সবটা খুলে বলল মাহাকে। তিহুর মুখে এমন বর্ণনা শুনে মাথা ঘোরাতে লাগলো মাহার। দিশামিশা হারিয়ে এসে বলল, তুই কি বলছিস বুঝতে পারছিস তিহু? এগুলো যদি এখন আঙ্কেল আন্টি বা জানতে পারে, সবচেয়ে বড় কথা তোর চাচারা জানতে পারে, তাহলে তোকে আস্ত রাখবে? তিহু বুক ভর্তি করে শ্বাস ফেল, অতঃপর বলল, সেটা আমি ভালো করে জানি, কিন্তু আমার কিছুই করার নেই। যা হওয়ার সেটা হয়ে গেছে। এখন তুই আম্মুকে একটু ম্যানেজ করতে লাগ। বল আমার ফোনটা পরে ভেঙে গিয়েছে, আর আমি পরশু ভার্সিটি এসে ম্যানেজ করছি সব কিছু। দুই বান্ধবীর কথোপকথন শেষে রোমে আসলো তিহু। ওই দিকটা মাহা সামনে নেবে বলে কিছুটা নিশ্চিত সে। রোমে এসে নীলকে ফোনটা দিতে গিয়েই দেখতে পেল নীল বিছানায় বসে শরীরটা এলিয়ে দিতে যাচ্ছে। তিহু দ্রুত এগিয়ে গিয়ে বাধা দিয়ে বলল, এই এই স্টপ স্টপ, কি করছেন এটা কি? তিহুর এমন আচরণে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ালো নীল। অবাক কণ্ঠে বলল, কি হয়েছে? তিহু ফোনটা বেড সাইড টেবিলে রেখে বলল, কি হয়েছে মানে? আপনি আমার বিছানায় কি করছেন? নীল বলল, তোমার বিছানা মানে? তিহু বলল, আমার বিছানা মানে আমার বিছানা, এক্ষুনি নামুন বলছি। নীল বলল, নামবো মানে? আমার ঘুম আসছে, আমি ঘুমোবো। তিহু বলল, হ্যাঁ তো ঘুমান না, কে বারণ করেছে আপনাকে? নীল বলল, বিছানা ছাড়া কি আমি তোমার মাথার উপর ঘুমাবো? তিহু বলল, কোথায় ঘুমাবেন না ঘুমাবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু বিছানায় ঘুমানো যাবে না। নীল বলল, হোয়াট দ্য হেল, আমার বিছানা আমি ঘুমাবো না তো কে ঘুমাবে? তিহু বলল, ও মিস্টার, একটু ভুল হয়ে যাচ্ছে, বিছানাটা আপনার ছিল, এখন এটা আমার। আর আমি কোনো পুরুষ মানুষের সাথে বেড শেয়ার করতে পারবো না, আমার সেই অভ্যাস নেই, সরি। নীল বলল, আমার মনে হচ্ছে তোমার মতো অসভ্য মেয়েদের সাথে বেড শেয়ার করার অভ্যাস আছে। তিহু অন্যদিকে ফিরে দৃঢ় কণ্ঠে বলল, নেতাদের আবার ক্যারেক্টার ঠিক থাকে নাকি? নীল বলল, কি বললে? তিহু বলল, কই কিছু না তো, এটাই বললাম যে আপনি ওই সোফাটাতে ঘুমাতে পারেন। আই থিঙ্ক ওটা আপনার জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে। নীল আর কথা বলো না, মুষ্টিবদ্ধ হয়ে যাওয়া হাতটা নিজ গতিতে আলতোভাবে ছেড়ে দিয়ে নিজে থেকেই নিজের বালিশটা নিয়ে সোফার দিকে পা বাড়ালো। তিহু এক শয়তানি হাসে এসে মনে মনে বলল, ইয়ে তো সির্ফ টিলার হে, পিকচার আবি বাকি হ্যাঁ চান্দু, আর একটু করো আমাকে বিয়ে। পাশের বাগানে বড় বড় শিমুল, বকুল আর কৃষ্ণচূড়ার দোল আজ কোকিলের কলতানে মুখরিত হয়ে উঠেছে। সেই সুরের সঙ্গে বইছে উত্তরের হাওয়া, মিষ্টি হাওয়া ছুঁয়ে যাচ্ছে খানমহলের চারিপাশ। এই স্নিগ্ধ বাতাস কেবল গাছের নবিকশ গোলুকে বা সাধ্য ফোটা বকুল গুচ্ছকে নয়, ছুঁয়ে যাচ্ছে খান পরিবারের প্রতিটা সদস্যের হৃদয়কেও। আজ যেন বিষণ্ণতার পরিসমাপ্তি ঘটিয়ে উৎসবের আমেজ লেগেছে। দীর্ঘ 5 বছরের শূন্যতা ঘুচিয়ে আজ রাফিন ফিরেছে নিজ মাতৃভূমিতে। পরিবারের সকলের মনেই এক চাপা কৌতূহল ও আনন্দ ধরা দিচ্ছে, যেন অনেক দিনের নিবন্ধ দ্বীপটি পুনরায় প্রজ্বলিত হবে আজ। বহু প্রতীক্ষার পর এক নতুন প্রভাতের উদয়ের আকাঙ্ক্ষায় উপগ্রীব সবাই। সকাল থেকেই রান্নাবান্নায় ব্যস্ত বাড়ির সব রমণীরা। রাফুনের পছন্দের সব খাবার আছে, নিজ হাতে রান্না করছেন রোশনারা খান। তার চোখে আনন্দ অশ্রু, মুখে প্রশান্ত তৃপ্তির হাসি তার। কিচেনের সম্মুখ ভাগের বড় ডাইনিংয়ে পার্শ্ববর্তী এক সোফাতে বসে আছে তিহু, রাফা আর নীরা। নীরার হাতে বই, গভীর মনোযোগ দিয়ে এক ধ্যানে পড়ছে সে। রাফা টুকিটাকি কাজে সাহায্য করছে, আবার এসে বসছে। আর এদিকে তিহু মির্জা সূচনার কাছ থেকে ধমক খাওয়ার পর থেকে সোফাতে এসে থ মেরে বসে আছে। কিছুক্ষণ আগেই তাকে রান্নাঘরে যাওয়া নিয়ে ভীষণ এক ধমক দিয়েছে মির্জা সূচনা। তার ভাষ্য মতে তিহুর শরীর পুরোপুরি সুস্থ হয়নি, আর আগুনের ধারে গেলে যদি জ্বরটা আরও আসে, এই জন্যই তাকে নিষেধ করা সত্ত্বেও যখন সে ফের মির্জা সূচনাকে সাহায্য করতে গিয়েছিল, তখনই এক ধমক দিয়েছেন তিনি। একাধারে বসে থাকতে থাকতে বিরক্ত হচ্ছিল তিহু। রাফাটারও আজকে অবসর নেই, বড় ভাই আসছে বলে কথা, কত দায়িত্ব তার। বিরক্ত তিহু আশেপাশে ফিরে কি করবে ভাবতে ভাবতেই দেখতে পায় 2 তলা দিয়ে নিচে নামছে রমণী। তিহুর কাছে সম্পূর্ণ অজ্ঞাত তার। সে নীরাকে আলতো ধাক্কা দিয়ে বলল, এই নীরু। এক মনে পড়তে পড়তে কল্পরাজে হারিয়ে গিয়েছিল নীরা। তিহুর এমন হঠাৎ ডাকে কিছুটা কেঁপে উঠে সে বলল, কিছু বলবে বৌমনি? তিহু সিঁড়ি বয়ে নেমে আসা 2 জন রমণীর দিকে ইঙ্গিত করে বলল, ওরা কারা? তিহুর কথায় তাদের দিকে ফিরল নীরা। মোটা ফ্রেমে চশমাটা হাত দিয়ে সামান্য ঠিক করে তারপর তিহুর দিকে ফিরে বলল, ওরা ওদের মধ্যে ব্ল্যাক টপস আর স্কার্ট পরা মেয়েটা হচ্ছে নাহা আপু, আর ব্লুজ সালোয়ার পরা কামিজ পরা মেয়েটা হচ্ছে মনি আপু।
নীলের কথায় তিও একবার ভালো করে মেয়ে দুটোকে পর্যবেক্ষণ করলো। নাহার চেহারায় ওয়ালিদ খানের মুখ বড় ঘরণ স্পষ্ট, তবে মুন্নি মেয়েটা একটু অন্যরকম সুন্দরী। হ্যাঁ অবশ্যই, ডাগর ডাগর চোখের অধিকারিণী সে। গায়ের রং তিহুর মতো যতটা উজ্জ্বল নয়, তবে সে লাবণ্যময়ী। আর কৃষ্ণ কালো চোখগুলো ঢেউ খেলানো স্রোত তরঙ্গের নয়। তবে অবাক করার বিষয় হচ্ছে তার চোখগুলো অদ্ভুত রকম ফুলে ওঠা রক্তিম বর্ণের, যেন কত রাত নির্গম কাটিয়েছে সে। তিহু যখন তাদের পর্যবেক্ষণে ব্যস্ত, ঠিক তখনই তার পাশে কাটিয়ে চলে গেল তারা। একবারও তার দিকে ঘুরেও তাকালো না। বিয়ে সবাক হলো তিহু। কালকে থেকে আজ পর্যন্ত যতগুলো মানুষের সাথেই তার পরিচয় হয়েছে, সবাই তাকে বেশ যত্ন করেছে। যদিও নীলের বড় ফুপুটা একটু অন্যরকম, কিন্তু এই মেয়ে দুইটা। নাহার মুন্নি কিচেনে এসে দাঁড়ালো। তাদের দেখে মির্জা সাইমা হেসে বললেন, কি ব্যাপার, এতক্ষণ পর মনে হলো বের হওয়া প্রয়োজন? আর মনি, তোর চোখে মুখের এই হাল কেন? তখনই পাশ থেকে মুন্নির মা বলল, বাদ দাও তো ভাবি, দেখো হয়তো কাল রাতে আবার কোনো স্যাড মুভি দেখেছে আর কেঁদে কেঁদে ভালিশ ভিজিয়েছে। কিছুদিন আগেই তো ওই যে কি মুভি রিলিজ না, সাইয়ারা নাকি, ওইটা দেখেই তো 2 দিন যাবৎ শুধু কেঁদে গিয়েছিল। মায়ের কথায় মৃদমন্দ চাপা হাসলো মুন্নি। মুভি? আসলেও তো মুভি। তার জীবনের গত দ্বারা যে এক চমকপ্রদ করুণ মেয়েট নিয়েছে, তা হয়তো কোনো মুভিকেও হার মানাবে। যে ব্যক্তিটির প্রত্যেকটা খুঁটিনাটি মুনির ভালো করে জানা, সেই ব্যক্তি তাই নাকি বিয়ে করে নিয়েছে। মলিন হাসির রেখা ফুটে উঠল মুন্নির ঠোঁটের কোণে। না একবার সেদিকে তাকালো, বুকের মাঝে কি যেন মুচু দিয়ে উঠল তার। কেউ জানুক বা না জানুক, না তো খুব ভালো করে জানে মুন্নি নীলকে ঠিক কতটা ভালোবাসে। সমুদ্রের অতল স্পর্শে তার নেয়। সেই ভালোবাসা যখন হার মেনেছে, তখন থেকে নাহার মনেও এক অজানা সংখ্যা দানা বেঁধেছে। মুন্নি আপুর ব্যাপারটা তো তার জানা, তবে সে আইজাকে পছন্দ করে না, পছন্দ করে না, রীতিমতো ভালোবাসে। সেই ব্যাপারটা তো সকলের অজানা। তবে যদি তার সাথে এমন হয়, না, এসব কি ভাবছে না, এসব কোনোদিনই হতে দেবে না সে, কখনো না। হাজারো কল্পনাকে রীতিমতো পা দিয়ে পিষে নাহা এক ঝলক সোফায় বসে থাকা মেয়েটির দিকে তাকালো। ভাবমনোহীন সুন্দরী মেয়েটি ঠিক যেন কোনো কবির রচিত কাল্পনিক নায়িকা। তেমনি তো সব দিক থেকেই পারফেক্ট মেয়েটা। সুদীর্ঘ অক্ষি পল্লব, বিশিষ্টতার ডাগর ডাগর মধুর রাঙ্গা মনির নেত্র, চিকন জলায় নবকেশলয়ের মতন কম্পিত একজোড়া গোলাপি অধর, নাসিকাটি পাতলা এবং তীক্ষ্ণ, সব মিলিয়ে সে যেন কোনো দক্ষ কারিগরের পরম যত্নে এক অন্নবদ্ধ ভাস্কর্য। সৃষ্টিকর্তা যেন তাকে নিজ হাতে পরম যত্ন দিয়ে তৈরি করেছেন। তার সবচেয়ে অবাক করা ব্যাপারটি হচ্ছে মেয়েটির একগুচ্ছ সুদীর্ঘ কেশরাজ, হালকা লালচে চুলগুলো বিনুনি আবৃত থাকলেও সেগুলো সোফার পিছনে ফ্লোরে এসে পড়েছে। সব মিলিয়ে অসাধারণ সুন্দর লাগছে মেয়েটিকে। নাহার নিজেরই তো এক প্রকার গোল লেগে গেল, একটা মেয়ে এতটা সুন্দর হতে পারে। তবে তৎক্ষণাৎ মুন্নির কথা মনে পড়তে ঘৃণার সহিত দৃষ্টি ফিরিয়ে নিল সে। হোক সে ভুবন মোহিনী, অপরূপা কিংবা সক্রিয় অপ্সরা, তবে তার কারণে মুন্নির মতো একপক্ষিক ভালোবাসা যাওয়া মেয়েটা আজ কষ্ট পাচ্ছে। না, কখনো ক্ষমা করতে পারবে না মেয়েটিকে, কখনো না। আচ্ছা, কথা কি একবার বলে শুনতে পাস না? বললাম তো আজকে আমার পক্ষে মন্ত্রীর সাথে দেখা করা সম্ভব নয়। যদি তার বেশি প্রয়োজন হয় তাহলে সে আরও 2 দিন অপেক্ষা করুক। আই হ্যাভ নাথিং টু ডু, গট ইট? নীলের তীক্ষ্ণ কণ্ঠে অপর প্রান্তে থাকা লোকটা চুপসে গেল। অতঃপর স্তর কণ্ঠে বলল, আচ্ছা ভাই, আমি দেখছি ব্যাপারটা। নীল বলল, দেখা দেখি তো কিছুই নেই, আমি বলেছি মানে সেটাই ফাইনাল। আগামী 2 দিনের আগে উনি যদি আমাকে নক করে, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। কথাটা বলেই ফোন কেটে দিল নীল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসছে তার। এই পানিমন্ত্রীটাও জুটেছে। বিগত 1 সপ্তাহ ধরে তাকে যেন ফোন করেই যাচ্ছে। জিজ্ঞাসা করলেই বলে ব্যক্তিগতভাবে দেখা করার প্রয়োজন একান্তে। নীল বলল, বোঝো না কেন একান্ত দেখা করা প্রয়োজন? নীলের কণ্ঠে এক ঝলক সিঁড়ির দিকে তাকালো তিহু। নীলের পরনে আজ ঘটনা ঘটিক এক শুভ্র পাঞ্জাবি, তবে আজ তাকে একটু অন্যরকম লাগছে। তিহু চোখ সরু করে ব্যস্ত হয়ে পড়ল নীলকে বিশ্লেষণ। তার নীল মনোযুক্ত তীক্ষ্ণ চোখের উপরে থাকা হৃদয় সামান্য কোঁচকানো, মুখে বিরক্তকর ছাপ স্পষ্ট। নিশ্চয়ই আবার কোথাও কোনো ঝামেলা পাকিয়েছে। আফটারঅল নেতাদের তো একটাই কাজ, ঝামেলা বাঁধানো। তিহু সামান্য ঠোঁট ছাকিয়ে পাশ ঘোরালো। নীল এক ঝলক আর চোখে তাকালো তার দিকে। অতঃপর কিচেনের সামনে এসে মির্জা সুজনাকে উদ্দেশ্য করে বলল, এদিকের অবস্থা কত দূর আম্মু? রাউফিন কিন্তু চলে এসেছে। রাউফিন নীলের মাসখানেকের বড় হওয়ায় দুজনের সম্পর্কই বন্ধুর মতো, তাই কখনো সে রাউফিনকে ভাই বা ভাইয়া বলে না, নাম ধরে সম্বোধন করে। মির্জা সূচনা ব্যক্তিবস্ত কণ্ঠে বলল, এদিকে সবকিছুই সম্পূর্ণ। তার কথা শেষ হতে দেরি, সঙ্গে সঙ্গে মহলের বাইরে নীল আকাশ স্পন্দিত হলো এক ভিন্ন শব্দে। তবে এ কোনো পাক পাখিলির গান নয়, এ এক যান্ত্রিক পাখির হুঙ্কার। সেই শব্দ ক্রমেই ঘন হয়ে আসছে। তার পরিবারের সকলের হৃদয় এক চাপা উত্তেজনা যেন তুরঙ্গ তুলছে। ব্যতিব্যস্ত সকলের হাতেই কাজ ফেলে ছুটে চলল বাহিরের অঙ্গনে।
মহলে সবাই উপস্থিত বাইরের বিশাল উদ্যানে এক লৌহ কঠিন পক্ষী ধীরে ধীরে অঙ্গীকার এক বিশাল সবুজে আবৃত ফাঁকা জায়গাটায় নেমে আসছে। তার যান্ত্রিক ডানার তীব্র ঝাপকানিতে চারিপাশের গাছপালা ধরে উঠছে, যেন এক অজানা ঝড়ে সব কম্পমান। যন্ত্রপাখিটির উদরে লুকিয়ে আছে 5 বছরের পত্রিকার প্রতিমূর্তি। সে যখন ভূমি স্পর্শ করলো, সমস্ত বাতাস যেন এক লহময় স্তব্ধ হয়ে গেল। নীরবতার এই ক্ষণটি যেন সকল ইন্দ্রিয়ের উপর জয়ী হলো। ধীরে ধীরে যন্ত্রপক্ষী রাজের মাঝ থেকে নেমে আসলো নিখুঁতভাবে তৈরি ড্রাক নেভি স্যুট পরিধারিত এক সুদর্শন পুরুষ। দেখতে অনেকটা ব্রিটিশদের মতো পুরুষটির মুখাবব চঞ্চলতা বিহল, কেবল শান্ত নির্ভীর এক প্রশান্তি। সেই প্রশান্তির মধ্য দিয়ে তার তীক্ষ্ণ চোখ দুটি আপনজনকে খুঁজে ফিরছে। দূরে দাঁড়িয়ে থাকা রোশনারা খান এই দৃশ্য দেখে আর নিজেকে স্থির রাখতে পারল না। সকল বিধিনিষেধ, সকল জড়তা ভেঙে তিনি প্রায় ছুটে গেলেন তার পুত্রের দিকে। তার চোখে তখন আনন্দের অশ্রু, মুখে এক তৃপ্তির হাসি। রাফিন যখন দেখলো তার মা ছুটে আসেন, তার নিজেরও হৃদয়ের বাটটিও যেন ভেঙে গেল। 5 বছরের সকল শূন্যতা, সকল কষ্ট যেন এক লহময় মিলিয়ে গেল যখন সে মায়ের উষ্ণ আলিঙ্গনে ধরে পড়ল। এক নীরব কিন্তু গভীর আবেগে পূর্ণ সেই দৃশ্য, যার হার মানাবে ভাষার বর্ণনাকে। অনন্য পরিজনরাও তখন ধীরে ধীরে এগিয়ে এলো, যেন আজ এক নব সূর্যোদয়ের সূচনা হলো খানমহলের অঙ্গিনায়। সময়টা সন্ধ্যার কিছু পর, ঘড়ির কাঁটায় সবে সন্ধ্যা 6টা কি 7টা। খানমহলের সকলে জমায়েত হয়েছে বিশাল ড্রয়িং রুমে। বিপদ জিনিসের রকমারি সাজানো হয়েছে সেখানে, প্রত্যেকের জন্যই গাদাখানেক দ্রব্যতি। একে একে সবাইকে নিজের জিনিস বুঝে দিচ্ছে রাফিন। হঠাৎই তিউর সম্মুখে এসে থমকে দাঁড়ালো সে। ভ্রু জোড়া সামান্য কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টি মেলে বলল, তোমাকে তো ঠিক। তার মুখের কথাটা শেষ করার আগে লুফেনিয়া রাফা এক লহমায় বলে উঠল, ভাইয়া, এটা বৌমণি নীল ভাইয়ার। তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রাফিন নিজের খসখসে কণ্ঠে বলল, হো, তাহলে তুমি নুরাইন? টিউ এক ঝলক নীলের দিকে তাকালো, অতঃপর সম্মতি সূচক মাথা নাড়িয়ে বলল, জি, আমি নুরাইন হক। নুরাইন। রাফিন এবার এক ঝলক নীলের দিকে তাকালো, তারপর তিহুর দিকে ফিরে হেসে বলল, ও হাই, আমি মাহমুদুল হক, বাই দ্য ওয়ে, সেম সারনেম। তিহু বলল, তাই তো দেখছি। রাফিন এবার তিহুর দিকে ফিরে প্রফুল্ল হেসে বলল, সো ডাজ দিস মিন উই আর লাইক ব্রাদার অ্যান্ড সিস্টার? তাহলে কি এই অর্থ যে আমরা যেন ভাই বোন হয়ে গেলাম? তিহু খানিক হাসলো, অতঃপর মাথা জাকিয়ে বলল, মেবি। রাফিন এবার কিছুটা হতাশাগ্রস্ত আর অনুশোচনা সম্পূর্ণ দৃষ্টি নিয়ে বলল, বাট সরি সিস্টার, আমি যখন মিমিয়ার কাছে তোমার কথা শুনেছি তখন আর টাইম নেই, তোমার জন্য কিছুই আনতে পারিনি। আই অ্যাম রিয়েলি সরি। তিহু বলল, ইটস ওকে ব্রাদার। সিস্টার যখন বলেছ, তাহলে দেনাপোনার হিসাবটা না হয় পরেই যখন যাবে। আফটার অল, ছোট বোন হিসাবে তোমার কাছ থেকে তা কোনো স্যাম্পল ইভেন্টের জন্য আমার গিফট প্রয়োজন হবে না। যে কোনো মুহূর্তে আমি সেটা পেতে পারি। রাফিন মুগ্ধ হলো তিহুর এমন আন্তরিকতার আচরণে। মির্জা সূচনা বৌমার আন্তরিকতায় মুচকি হাসলেন। মির্জা সাহেবা তার দিকে এগিয়ে এসে বলেন, যে যাই বলো কাপা, আমাদের নুরানটা কিন্তু খাঁটি সোনা। তোর সংসারটা একমাত্র ওই সামলাতে পারবে। মির্জা সূচনা এক ঝলক বোনের সরল মুখ পানে তাকালেন, অতঃপর ফের বৌমার দিকে তাকিয়ে বললেন, আমি জানি। হঠাৎই এই কথোপকথনের মাঝে একজনকে খুঁজে চলল রাফিনের দৃষ্টি জোড়া। দুই একবার আশেপাশে তাকিয়ে সে মির্জা সূচনার উদ্দেশ্যে বলল, মামিমা, মুন্নি কই? মির্জা সূচনা একবার আশেপাশে তাকালেন। মুন্নিকে দেখতে না পেয়ে রুমিনারার উদ্দেশ্যে বললেন, রুমি, মুন্নি কই রে? রুমিনারা বলল, দেখো, ভাবিজান হয়তো রুমে ঘুমিয়ে আছে, বলেছিল তো মাথা ব্যথা করছে। মির্জা সাইমা বলল, তাই বলে রাফিন এতদিন পর আসলো, একবার দেখাও করলো না? রুমিনারা বলল, হচ্ছে, তখন আমাদের সাথে গেল না, ওর পর তো রুমিকে দরজা দিয়েছে। কেউ ব্যাপারটা তত একটা গুরুত্ব না দিলেও তিহুর কেন জানি মনে খটকা লাগলো। অদ্ভুত একটা রহস্যময়ী মেয়ে মুন্নি। এবারে সবার সাথে হয়তো একদিনে তিহুর আলো পরিচিত ঠিক মতো হয়নি, তবে অনুমান নির্ভর 50টাতে সে যতদূর বুঝেছে মুন্নি মেয়েটা বড়ই অদ্ভুত। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, যেখানটা তিহুর আরও বেশি অদ্ভুত লাগার কারণ, তা হচ্ছে মুন্নি সকালবেলায় গার্ডেন এরিয়ার দিকে এক অদ্ভুত ভঙ্গিমায় বরংবার তাকাচ্ছিল। হঠাৎই কল্পলোকে ডুবে তিহুর চিকন ভ্রু জোড়া কুঁচকে এলো। 2 তলার করিডোর দিয়ে নীলের রুমটার দিকে যাচ্ছিল তিহু। হঠাৎই এক পরিচিত মুখের দর্শন পেতেই থমকালো তার পথচলনা। রহস্যময় সেই মানবটিকে প্রথম দেখাতেই চিনে ফেলল তিহু। না চিনার তো কোনো কারণই নেই। সকালেই বেশ ভালো করেই মেয়েটিকে পর্যবেক্ষণ করেছে সে, তবে তার তো এখানে থাকার কথা না। এদিকে সমগ্র এরিয়া জোরে তো শুধু একটা এলো, সেটাও নীলের। মানবটি এক ঝলক তাকালো তার দিকে। তিহু স্বভাব সুলভ মুচকি হেসে বলল, হো, তুমি এখানে? তোমাকে তো সবাই নিজে খুঁজছিল। বাধা হয়ে তোমার মাথা ব্যথা করছিল শুনলাম, কমেছে? কি করে ফাঁসিয়েছ নীল ভাইকে?
প্রশ্নের জবাবে এমন উত্তর হয়তো আশা করেনি তিহু। হঠাৎই তার ভ্রু জোড়া কুঁচকে গেল, সরু চোখে সন্দিহান দৃষ্টির নিক্ষেপ করে বলল, মানে? কিছুটা যেন তেতে উঠল মুন্নি। তার কাছে মেয়েটির এমন প্রশ্ন একদমই ভিন্ন, অন্য কিছু লাগছে না। বিরক্তকর কণ্ঠে সে বলে উঠল, মানে বুঝছো না? কচি খোকি নাকি তুমি? আমি বলছি, তুমি কি আমার নীল ভাইকে ফাঁসিয়েছ? প্রথম সাক্ষাতেই মুন্নির উগ্র আচরণে বিস্ময় ছেড়ে গেল তিহুর সুশ্রী মুখাবয়ব। এতক্ষণ যাবৎ মুচকে আসার রেখা বিদ্যমান মুখশ্রীতে মুহূর্তেই নেমে আয়া গেল একরস বিস্ময় আর বিরক্ত। তিহু বলল, কী সব বলছো? মাথা ঠিক আছে তোমার? মুন্নি বলল, মাথা ঠিক থাকবে না মানে? তোমার মতো ক্লাসলেস মেয়েকে চিনতে আবার মাথা ঠিক রাখার প্রয়োজন হয় নাকি? থার্ড ক্লাস মেয়ে কোথাকার। যখনই দেখলে বড়লোক তখন আর নিজের লোভ সামলাতে পারলেন না, তাই না? জিভ লক লক করে উঠল। তিহু মুন্নির এমন কথায় তেতে উঠল। মাত্রই কি বলল মুন্নি? থার্ড ক্লাস? তাকে থার্ড ক্লাস বলা? ক্ষিপ্ত বাঘিনীর ন্যায় তিহু বলল, ওই গলা নামিয়ে, আর তুই থার্ড ক্লাস কাকে বললি? তোর নিজের কোনো ক্লাসে ঠিক আছে? কতটুকু জানিস তুই আমার সম্বন্ধে? আমার বাপ দাদার যে সম্পত্তি আছে তা দিয়ে তোর মতো হাজারটা মেয়েকে আমার বাসায় জি করে রাখা যাবে, তাই গলা নামিয়ে কথা বল। মুন্নি বেশ অবাক হলো তিহুর এমন আচরণে। সে হয়তো কল্পনা করতে পারেনি তিহুর এমন রুট হতে পারে, কেননা তিহুর চেহারায় মিষ্টি মিষ্টি ভাব আছে যা দেখলে সহজে কেউ ধরতেই পারবে না তার ভেতরকার আগ্নেয়গিরির উদ্গরণে ঠিক কতটা ভয়াবহ মাত্রায় পৌঁছাতে পারে। তবে মুন্নু কি কম যায় নাকি? সেও তিহুর কথায় জবাব করল, বাসা ঠিক কর, তোর কথাতেই বোঝা যাচ্ছে তোর ভদ্রতা শিক্ষা। তাকে কথা শেষ করতে দিল না তিহু। কথার মধ্যেখানেই তাকে থামিয়ে দিয়ে সে বলে উঠল, বিশ্বাস কর, আমি ভদ্র নই, চরম অভদ্র। আমি একবারে খেতাব প্রাপ্ত অভদ্র। তা যদি চাস আমি ভদ্রতা বজায় রাখি, তাহলে নিভদ্রতার সীমানার মধ্যেই থাকার চেষ্টা কর। কথাটা বলেই সেখান থেকে চলে যায় তিহু। এক মুহূর্তে জন পিছনে ঘুরে তাকায়। এদিকে মুন্নির ভীষ্মত আঁখি যুগল। অবাক বিশ্লেষণে ব্যস্ত গম্ভীর্যময়ী রমণীটিকে এ যেন মির্জা সূচনারই সেকেন্ড ভার্সন। একদম সেরকমই গাম্ভীর্য দম্ভিকতা ঝরে পড়ছে মেয়েটির কথা আর চলচলনে। আকাশে অর্ধচন্দ্র বিদ্যমান। সময়টা রাত 10টার কিছুটা পরে। নীলের রুমটা একটু ঘুরে ঘুরে দেখছিল তিহু। কি বিশাল রুম! তার সবচেয়ে সুন্দর লাগার মতো জিনিসটা হচ্ছে উত্তর সাইডের সুইমিং পুলটা। রুমের সাথে লাগাতার সুইমিং পুল আর তার স্বচ্ছ পানিতে দৃশ্যমান নানা রঙের পাথরগুলো নজর কাড়ে। চারিধারে হরেক রকম নাম না জানা বাহিরা ফুলের সমাহার। তিহু এক নজর পানির দিকে তাকিয়ে নিজের রাগটা সংযত করার চেষ্টা করছে। সফল হয়েছে কিছুটা তাতে। তৎক্ষণাৎ রুমের মাঝে কারো পদধ্বনির শব্দে সেখান থেকে রুমে আসলো সে। নীল সবে নিজের পাঞ্জাবিটা বদলে একটা ফুল স্লিভ শার্ট আর ট্রাউজারটা পরেছে। লোকটাকে এক এক সময় এক এক রকম লাগে তিহুর কাছে। এই যেমন এখন একবারে হলিউডের কোনো বড় তারকার মতো লাগছে, আবার কখনো কখনো তাকে অভিজ্ঞ নেতাদের থেকেও দ্বিগুণ গাম্ভীর্যপূর্ণ লাগে তাকে। তবে লোকটিকে যেন এই লোকেই বেশ ভালো লাগছে তিহুর। সে মুগ্ধ নয়নে নীলকে যখন বিশ্লেষণে ব্যস্ত, তৎক্ষণাৎই মুন্নির ব্যাপারটা মাথায় আসতে সংবিত সে দৃষ্টি নামালো। অতঃপর নীলের দিকে ফিরে সে বলল, আপনার ফোনটা একটু দেন তো। নীল কোনো কথা না বলে বেড সাইড থেকে টেবিলের উপরে থাকা আয়োরেটেড বক্সের থেকে ইশারা করলো। তিহু নীলের ইশারা এক ঝলক সেদিকে তাকালো। অতঃপর ভিড় করে সে বলল, এ লোককে দৈনিক ফোন বদলায় নাকি? নীল হয়তো শুনতে পেল তিহুর কথাটা। সোফাতে বসে ল্যাপটপ অন করতে করতে সে বলল, ফোনটা তোমার, আমার না। তিহু তখন সবে ফোনটাও রিটেলস বক্স থেকে আনবক্সিং করে হাতে ধরছিল। নীলের এমন কথায় অবাক দৃষ্টিতে তার দিকে তাকালো সে। একবার হাতে থাকা আইফোনটার দিকে আরেকবার নীলের দিকে তাকিয়ে বলল, এই ফোন নিয়ে আমি কি করব? নীল ভাবলেহীন ভাবে বলল, ছায়া থাকবা। তিহু বলল, মানে? নীল বলল, যেহেতু তুমি ফোন দিয়ে কিছু করার পাচ্ছ না তাই তাকিয়ে থাকবে সর্বক্ষণ। তিহু বলল, আমার এত দামি ফোন লাগবে না। নীল বলল, বাট আমার লাগবে। নীল বলল, এত মানে করো কেন? দিয়েছি যখন নেও, আর একটা প্রশ্ন নয়। তিহু কিছু একটা বলতে গিয়েও থামলো। অতঃপর ফোনটা হাতে নিয়ে একবার সবগুলো ফাংশন চেক দিয়ে ডায়াল করলো কাঙ্ক্ষিত নম্বরটিতে। মার সাথে কথা শেষ প্রায় অর্ধ ঘন্টা পর প্রবেশ করলো রুমের ভিতরে তিহু। নীল তখন নিজের সমস্ত কর্মব্যস্ততার সমাপ্তি ঘটিয়ে সবে ল্যাপটপটাও অফ করেছে। তিহুকে দেখে সে বলল, নূর। নীলের কণ্ঠে যেন অন্যরকম কিছু ছিল। তিহু না চাইতেও ঘুরে তাকালো। নূর নামটা কিছুটা নূর হয়ে পৌঁছালো তার কর্ণকুহরে। আকাম্মত সে বলল, কিছু বলবেন? নীল বলল, শোনো তো একবার। তিহু এগিয়ে আসলো। নীল তার হাতে থেকে ফোনটা নিয়ে বলল, এফবি অ্যাকাউন্ট আছে তোমার? তিহু বলল, ছিল তো। নীল বলল, পাসওয়ার্ড মনে আছে? তিহু বলল, থাকবে না কেন, অবশ্যই আছে। নীল বলল, বলো। তিহু কোনো কথা না বলে চুপটি করে ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকলো। নীল পরপর দুইবার পাসওয়ার্ডটা বলতে বলার পরও অপর পাশ থেকে কোনো রূপ জবাব না আসায় বিরক্ত হয়ে বলল, কি বললাম শুনতে পাচ্ছ না? পাসওয়ার্ড কি? তিহু আমতা করে বলল, ইয়ে মানে? নীল ব্রু কুচকে তাকালো তার পানে। নীল বলল, মানে কি? তিহু বলল, আসলে। নীল বলল, কোনো আসলে নকলে আমি শুনতে চাচ্ছি না, যা বললাম সাফ সাফ আমার আনসার দাও। ফেসবুক পাসওয়ার্ড কি তোমার? তিহু দ্রুত কণ্ঠে বলল, বাচ্চা।
তিহুর কথায় দেখতে মতো ভীষণ লেগে গেল নীলের। বুকে থাপ্পড় দিতে দিতে নিজেকে সামলিয়ে সে বলল, কি? নীলের এমন অবস্থা দেখে তিহু বলল, আরে আরে এমন করছেন কেন? আপনাকে তো বলিনি। নীল বলল, তো? তিহু বলল, এটাই আমার এফবি পাসওয়ার্ড। নীল বলল, লাইক সিরিয়াসলি কোনো সুস্থ স্বাভাবিক মানুষের ফেসবুক পাসওয়ার্ড এরকম হয়? তিহু কিছুটা ভাব নিয়ে বলল, এসব আপনি বুঝবেন না মিস্টার। এমন পাসওয়ার্ড যে কেউ কোনোদিন আন্তাজি করতে পারবে না। নীল মুখটা গোবর চড়ার মতো করে বলল, বুঝলাম। কিছুক্ষণের মাঝে নীল ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে তিহুর অ্যাকাউন্টে ঢুকলো। সামান্য স্ক্রল করতেই তার সামনে ভেসে উঠলো সর্বশেষ পোস্টটা, যেখানে বড় অক্ষরে লেখা, আজ একটা শ্বশুরবাড়ি নেই দেখা আম্মু শ্বশুরবাড়িতে থাকতে হয়, জীবনটা বেদনা। নীল বিস্মিত দৃষ্টিতে তাকালো তিহুর দিকে। জীবনে কি যে পাপ করেছিল যার ধরুন এমন একটা মেয়েকে বিয়ে করেছে। ভাবার চেষ্টা করলো সে। এদিকে তিহু দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছে। বলল, আরে মিস্টার, আপনার কাম হলে বলুন তো, ঘুমোবো আমি। নীল ফোনটা তার হাতে দিয়ে বলল, এই নাও, হয়ে গিয়েছে। তিহু ফোনে ফেসবুক অ্যাকাউন্ট অন করে দেখে ভাবলো একবার গ্রুপে ঢোকা যাক, তবে তার ফোনে কি এমবি আছে? হয়তো না। সে দ্রুত নীলের দিকে ফিরে বলল, আচ্ছা আপনাদের এখানে ওয়াইফাই আছে না? নীল বলল, তিহু বলল, আপনার নিজস্ব? মানে শুধু আপনার রুমের জন্যই তো, নাকি পুরো মহলের সবার? নীল বলল, আমি আমার জিনিস কারোর সাথে শেয়ার করতে পছন্দ করি না। তাহলে ওয়াইফাইটা অবশ্যই শুধুমাত্র আমার জন্যই হবে, মহলেরটা আলাদা, এখানে আসে না। তিও মুখ ভাকিয়ে মনে মনে বলল, ডঙ্গে আর বাঁচে না, বললেই হয় মহলেরটা এখানে পায় না, তা না আবার ডং করে বলা হচ্ছে আমি আমার জিনিস কারোর সাথে শেয়ার করি না। তিহুকে এমন চুপ করে থাকতে দেখে নীল বলল, কিছু বলবে না কিভাবেই দাঁড়িয়ে থাকবে? তুই বললো পাসওয়ার্ডটা একটু দিবেন। নীল বলল, আই লাভ ইউ। নীলের কথায় তিহুর চোখ কোঠর থেকে বের হয়ে আসার উপক্রম। বিস্ময়পূর্ণ কণ্ঠে সে বলল, কি বললে? নীল বলল, এইটাই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। তিহু বলল, একটু আগে তো খুব আমাকে বলেছিলেন, তা আপনার কি মনে হয় কোনো স্বাভাবিক মানুষের ওয়াইফাই পাসওয়ার্ড আই লাভ ইউ হতে পারে? নীল বলল, এটা আমি না, ইজাজ দিয়েছে। আর চুপচাপ বসে কোনো কাজ না থাকলে সেটা করো, বক বক করে আমার মাথা খেও না। বলেই নীল মোবাইলে স্ক্রলিংয়ে ব্যস্ত হয়ে পড়ল। তিহু নাক মুখ ছিটকে একবার সেদিকে তাকালো, অতঃপর নিজেও বিছানায় গিয়ে একবার নিজের মেসেঞ্জার চেক দিতে লাগলো। কিছুক্ষণ পর তিহু হঠাৎই বলল, এই যে শুনছেন? সারাদিনের ক্লান্তি শেষে হয়তো একটু ঘুম ঘুম আসছিল নীলের। তিহু কণ্ঠে সে বলল, বলো। তিহু বলল, একটা রিকোয়েস্ট করবো, রাখবেন প্লিজ? নীল বলল, বেশি ঢং না করে বলে ফেলো। তিহু বলল, অ্যাকচুয়ালি আমি গ্রুপে ঢুকে দেখছিলাম কালকে আমাদের একটা ক্লাস টেস্ট আছে। আইপিএস প্রফেসর চিফ স্যার নিজেও যাওয়ার জন্য জরুরি তলব করেছেন, তাই যদি আপনি আমাকে একটু দিয়ে আসতেন। না মানে আপনার ভার্সিটি অব্দি যাওয়া লাগবে না, শুধু বাইরে থেকে বের হতে আমাকে হেল্প করতে পারলেই হচ্ছে। আর তাকে কথার মাঝেই থামিয়ে নীল বলল, এত ফর্মালিটিসের দরকার নেই, বলছো যখন অবশ্যই কালকে তুমি ভার্সিটিতে যাবে, আর এখন ঘুমিয়ে পড়ো। তিহু অতি ভদ্র মেয়ের মতো বলল, আচ্ছা। নীল সোফাটাতে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল, কিন্তু তিহুর চোখে মুখের ঘুমের মাত্র লেশ নেই। মনে আনন্দর জোয়ার বইছে তার। কাল মাহার সামনে গিয়ে এতদিনের অ্যাডভেঞ্চারের কথাগুলো বলতে না পারলে এক দণ্ডও শান্তি মিলবে না তার। কত কথা জমা হয়ে আছে তার।